আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, জঙ্গি সাজিয়ে হত্যা একই পরিবারের ৫ জনকে। নিউজটি লিখেছেন সোহাগ কুমার বিশ্বাস। চলুন দর্শক জেনে নেই বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডে ২০১৭ সালের ১৫ মার্চ সাজানো অপারেশন চালিয়ে একটি পরিবারের ৫ জনকে হত্যা করা হয় জঙ্গি সাজিয়ে। সেই সময় দেশব্যাপী জঙ্গি সাজিয়ে আটক করার মৌসুম চলছিল। আজ এখানে তো কাল ওখানে। প্রথমে জঙ্গি আস্তানা সন্দেহে একটি স্থাপনা ঘিরে রাখে পুলিশ। দীর্ঘ সময় হুমকি ধামকি গুলি পাল্টা গুলি ছোড়ার পর বাড়ির ভেতর থেকে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কয়েকজনের মৃত্যু। কথিত জঙ্গি অভিযানের সেই আত্মঘাতী হামলায় বেশিরভাগ ক্ষেত্রে শুধু জঙ্গিরাই মারা যায়। কয়েকজন পুলিশ আহত হয়েছে বলে দাবি করা হলেও তাদের নাম প্রকাশ করা হতো না। চট্টগ্রাম জেলা পুলিশের পাবলিক রিলেশন দপ্তর থেকে জানানো হয়, জঙ্গি আস্তানা সন্দেহে সীতাকুণ্ডের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। চৌধুরীপাড়ার ছায়ানীর বাড়ির সন্ধানে ছোটে গণমাধ্যম কর্মীরা, কিন্তু তাদের ঢুকতে দেয়া হয়নি। জানানো হয় বাড়িতে বোমার মজুদ নিয়ে অপেক্ষা করছে জঙ্গিরা। যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এমন প্রচার চালিয়ে আশপাশের বাসিন্দাদেরও সরিয়ে নেয় তারা। হ্যান্ড মাইকে বাড়িতে অবস্থান করা কথিত জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানাতে থাকে। ফাঁকা গুলি করতে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাতে বহু পুলিশ ও র্যাব সদস্য জড়ো হয় কালো গ্লাসে ঢাকা প্রায় অর্ধশত মাইক্রো ও জিপ গাড়ির সন্দেহজনক চলাচল বাড়ে। পরদিন সকালে ওই ভবনের দ্বিতীয় তলার সিঁড়িঘরের ভেতরে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতে নারী ও শিশুসহ নিহত হয় ৫ জন। সবাইকে অজ্ঞাত হিসেবে দাফন করা হলেও পরে পরিচয় উদ্ঘাটন হয় ৩ জনের। তারা হলেন বান্দরবনের নাইখাংছড়ি উপজেলার মোজাফফর আহমেদের ছেলে কামাল হোসেন, তার স্ত্রী জোবাইদা বেগম ও তাদের ৬ মাস বয়সী সন্তান সৃজন। নিহত বাকি ২ জনের নাম রাশেদ ও হৃদয় বলে মামলায় উল্লেখ থাকলেও বিস্তারিত ঠিকানা কোথাও নেই। প্রত্যক্ষদর্শী সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম জানান, একই দিন আরেকটি জায়গায় অভিযান চালানো হয়। প্রথমে অভিযান চালানো হয় ছায়ানীর ভবন থেকে ১.৫ কিলোমিটার দূরে আমিরাবাদ এলাকার সাধন কুটিরে। শিশুসহ স্বামী স্ত্রীকে গ্রেফতার করা হয় জঙ্গি সন্দেহে। গ্রেফতারকৃতদের থানায় নেয়ার আগেই ঘিরে ফেলা হয় ছায়ানীর ভবন। ১০ থেকে ১৫ মিনিটের ব্যবধানে ২টি অভিযান পরিচালিত হয়। সাধন কুটির থেকে সিএনজি অটোরিকশায় ছায়ানীর ভবনে আসতে তার সময় লাগে ১০ থেকে ১২ মিনিট। কিন্তু সেখানে এসেই দেখতে পান সীতাকুণ্ড থানা পুলিশের সঙ্গে অভিযানে অংশ নিয়েছেন চট্টগ্রাম পুলিশ লাইন থেকে আসা বিপুল সংখ্যক পুলিশ সদস্য। চট্টগ্রাম থেকে রাস্তায় জ্যাম না থাকলেও সীতাকুণ্ড কলেজের পাশে কথিত ওই জঙ্গি আস্তানায় আসতে ১ ঘন্টার কাছাকাছি সময় লাগবে। অথচ আধা ঘন্টারও কম সময়ের মধ্যে তৎকালীন এসপি নূরে আলম মিনার নেতৃত্বে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সবাই হাজির হন সেখানে। ১ ঘন্টার কিছু বেশি সময়ের মধ্যে অভিযানে যুক্ত হয় র্যাব সহ গোয়েন্দা পুলিশের সদস্যরা। এত অল্প সময়ের মধ্যে চট্টগ্রাম থেকে শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় বিস্মিত হন গণমাধ্যম কর্মীরাও। যদিও ওই অভিযান নিয়ে সন্দেহ বা প্রশ্ন তোলার সাহস ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত কারোরই ছিল না। গলির মাথায় দাঁড়িয়ে থেকে পুলিশের কথিত অভিযান পর্যবেক্ষণ করেন সীতাকুণ্ড, ফেনী ও চট্টগ্রাম থেকে আসা গণমাধ্যম কর্মীরা। কথিত নিরাপত্তা বেষ্টনীর নামে অনেক দূর থেকে রাস্তা বন্ধ করে দেয়া হলেও কালো গ্লাসের গাড়িগুলো যাতায়াত করেছে হরহামেশা। কথিত ওই অভিযানের পোশাকি নাম দেয়া হয় অপারেশন অ্যাসল্ট 16। পরদিন ভোর ৬টা থেকে সোয়া ৬টার মধ্যে বিকট বিস্ফোরণের শব্দ শোনেন জহিরুল ইসলাম। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করা গণমাধ্যম কর্মীদের জানান, পুলিশ ও সোয়াতের সদস্যরা পাশের একটি ভবন থেকে ছায়ানীর ভবনের ছাদে প্রবেশ করলে জঙ্গিরা আর নিজেদের রক্ষা করতে পারবে না এমন আশঙ্কা থেকেই আত্মঘাতী বোমা ফাটিয়ে আত্মহত্যা করেছে। ছায়ানীর ভবনের সামনের মুদি দোকানদার মাহবুবুল করিম জানান, ঘটনার আনুমানিক ২ মাস আগে ছায়ানীর ভবনের নিচতলার একটি ছোট ফ্ল্যাট ভাড়া নেয় একটি পরিবার। হালকা পাতলা গড়নের ২৫-২৬ বছরের এক যুবক, তার স্ত্রী আর আনুমানিক ৬ মাস বয়সী তাদের সন্তান থাকতো সেখানে। তার দোকান থেকে মাঝে মধ্যে বাজারও করতেন তারা। ঘটনার দিন দুপুরের দিকে হঠাৎ করে কিছু পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলে। পরদিন ভোরে বোমা বিস্ফোরণের পর পুলিশ জানায় আত্মঘাতী হামলা চালিয়ে তারা নিহত হন। সকাল ৭টার পর দোকানের সামনে আসেন তিনি। এ সময় পাশের একটি গর্তে একটি পুরুষের শরীরের নিচের অংশ পড়ে থাকতে দেখেন।
কিন্তু ওই বাড়িতে যে পরিবারটি ভাড়া থাকতো ওই পুরুষের শরীরের সঙ্গে কোনো মিল দেখেননি তিনি। একই কথা জানান সেখানকার বাসিন্দা কৃষক আজাদ চৌধুরী। তার দাবি, ছায়ানীর ভবনে ভাড়া থাকা মানুষের সঙ্গে বোমা বিস্ফোরণে নিহতদের শরীরের কোনো মিল ছিল না। রাতে কালো গ্লাসে ঘেরা যেসব গাড়ি ওখানে এসেছে সেই গাড়িগুলোর কোনো একটিতে নিহত লোকদের নিয়ে এসে বাড়িতে ঢুকিয়ে দেয়া হয়েছে। বিপরীতে বাড়িতে থাকা পরিবারটিকে সরিয়ে নেওয়া হয়। এমন গল্প বেশ কিছুদিন চালু ছিল এলাকায়, কিন্তু প্রকাশ্যে এসব নিয়ে কেউ কিচ্ছু বলতে পারেনি। ছায়ানীর ভবনের মালিক মৃত অলিউল্লাহর স্ত্রী রেহানা বেগম জানান, তার বাড়িতে মোট 7টি পরিবার ভাড়া থাকতেন। ঘটনার দিন দুপুরবেলা কয়েকজন পুলিশ জানতে চান 2 মাস আগে নতুন আসা পরিবারটি কোন ফ্ল্যাটে থাকে। তিনি দেখিয়ে দিলে পুলিশ দরজা ধাক্কাতে থাকে। হঠাৎ করেই ছোট একটা বিস্ফোরণের শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা চিৎকার করতে করতে বাড়ির বাইরের দিকে দৌড় দেন। এরপর তিনিও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। জানালা দিয়ে তিনি বাইরের দিকে দেখেন কয়েকশো পুলিশ তার বাড়ি ঘিরে ফেলেছে। বাড়িতে জঙ্গি আছে দাবি করে আত্মসমর্পণ করার আহ্বান জানায় হ্যান্ড মাইকে, কিন্তু নিচতলার ভাড়া বাসা থেকে কোনো শব্দ তিনি শুনতে পাননি। বিকেলে একজন পুলিশ তাকে বেরিয়ে আসতে বলেন। তিনি বোরখা পরে বের হয়ে আসার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে এক পুলিশ গুলি ছোড়ে। এ সময় অন্য পুলিশ সদস্যরা তাকে ফের ঘরে ফিরে যেতে বলেন। এরপর তিনি আবারও দ্বিতীয় তলায় উঠে যান। পরদিন ভোরে তিনি যে ফ্ল্যাটে থাকতেন তার সামনে বিকট বিস্ফোরণের শব্দ শোনেন। বিস্ফোরণে তার বাড়ির সিঁড়িঘরের একাংশ ধসে পড়ে। এরও প্রায় 1 ঘন্টা পর পুলিশ এসে দরজা নক করলে তিনি দরজা খুলে বেরিয়ে আসেন। এ সময় পুরো সিঁড়িঘর থেকে ছাদ পর্যন্ত রক্তাক্ত ও ছোট ছোট মাংসের টুকরো দেখতে পান। পুলিশ সদস্যরা তাকে একটি গাড়িতে করে সীতাকুণ্ড থানায় নিয়ে যান। এ সময় 5টি লাশের ছিন্ন ভিন্ন অংশ দেখতে পান তিনি। কিন্তু তার বাড়িতে ভাড়া থাকতো 3 জন। শিশুটির লাশ দেখে বিস্মিত হন তিনি, কারণ যে পরিবার তার কাছ থেকে বাসা ভাড়া নিয়েছিল তাদের সঙ্গে যে শিশুটি ছিল সেটি ছেলে শিশু, কিন্তু নিহত শিশুটি ছিল মেয়ে। লাশের সংখ্যা আর ছেলে শিশু মেয়ে হয়ে যাওয়ায় সীতাকুণ্ড থানার ওসিকে প্রশ্ন করেছিলেন তিনি। ওসি তাকে জানিয়েছিলেন সাধন কুটিরে ধরা পড়া জঙ্গি আর তার বাড়িতে ধরা পড়া জঙ্গিরা একই দলের সদস্য। হয়তো কোনো রাতের আধারে দুটি পরিবার নিজেদের বাসা অদল বদল করেছে। উত্তরটি তার কাছেই বিশ্বাসযোগ্য না হলেও পাল্টা প্রশ্ন করার সাহস ছিল না তার। পরদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাধন কুটির থেকে গ্রেফতার হওয়া জহিরুল হক ও তার স্ত্রী আরজিনার স্বীকারোক্তি অনুযায়ী ছায়ানীর বাড়ির সন্ধান পান তারা। কিন্তু অভিযান পর্যবেক্ষণকারী সীতাকুণ্ডের অন্তত 3 জন সাংবাদিক জানান, দুটি অপারেশন সর্বোচ্চ 10 মিনিটের ব্যবধানে পরিচালিত হয়েছে। সাধারণ কোনো অপরাধীও এত অল্প সময়ে সহযোগীদের ঠিকানা প্রকাশ করবে কিনা সন্দেহ রয়েছে। লাশগুলোর পরিচয় তখন জানানো হয়নি। অজ্ঞাত হিসেবেই দাফন করা হয় তাদের। সাধন কুটির থেকে গ্রেফতার করা হয় জহিরুল হক ও তার স্ত্রী রাজিয়া সুলতানাকে। মামলার এজাহারে পুলিশ দাবি করে জহিরুল হকের নাম জসিমউদ্দিন আর আরজিনা হকের নাম রাজিয়া সুলতানা। তারা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন 90 জিএমবির সদস্য। জহুরুল আর আরজিনা তাদের সংগঠনের দেয়া ছদ্মনাম, কিন্তু এলাকায় তারা জহুরুল আর আরজিনা নামেই পরিচিত। ছায়ানীর বাড়িতে কথিত আত্মঘাতী হামলায় নিহতের ঘটনায় হওয়া মামলায়ও তাদের আসামি করে পুলিশ। এছাড়া সিলেটের আতিয়া মহলে জঙ্গি হামলা, নাইখানচুরিতে বৌদ্ধ ভান্তে হত্যা সহ মোট 8টি মামলায় অভিযুক্ত করা হয় তাদের। টানা 8 বছর জেল খেটে সম্প্রতি মুক্তি পেয়েছেন জহুরুলের স্ত্রী আরজিনা হক ও তার শিশু সন্তান মোহাম্মদ জোবায়ের। 6 মাস বয়সে মায়ের সঙ্গে গ্রেফতার হয়ে টানা 8 বছর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই কেটেছে তার শৈশব। নাইখাংচুরির বাঁশখালী এলাকার শ্বশুর বাড়িতেই সন্তানকে নিয়ে বসবাস করেন তিনি। গত 20 মার্চ দুপুরে সেখানেই কথা হয় আরজিনা ও জহুরুলের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে। তার বড় ভাই জিয়াবুল হক জানান, বাইশারি বাজারে একটি পানের দোকান চালাতেন জহুরুল। এক পর্যায়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে গ্রাম ছাড়ে তার ভাই। সঙ্গে তার বোন জোবাইদা বেগম, তার স্বামী কামাল হোসেন ও তাদের 6 মাসের সন্তান সৃজনকে নিয়ে জহুরুলের সঙ্গে চট্টগ্রামে যান উন্নত জীবনের আশায়। ঝগড়া বিবাদ করে বাড়ি ছাড়ায় তাদের সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না তাদের। 2017 সালের 17 মার্চ বাইশারি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুসা ও এএসআই সোলাইমান এসে জানান, জিয়াবুল ও তার বাবাকে তাদের সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডে যেতে হবে, কারণ জহুরুল জঙ্গি হিসেবে চট্টগ্রামে ধরা পড়েছে। বাবাকে নিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে দেখেন সেখানে আগে থেকেই তার বোনের শ্বশুর অর্থাৎ কামালের বাবা মোজাফফর আহমেদ অপেক্ষা করছিলেন। 3 জন পুলিশের সঙ্গে তারা 3 জন মিলে 6 জন সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হন। সীতাকুণ্ড থানার 2য় তলার একটি রুমে 4 দিন রাখা হয় তাদের। ওই সময়ের মধ্যে 2 বার জহুরুল ও আরজিনার সঙ্গে তাদের দেখা হয়। দুজনেরই চোখ বাঁধা ছিল কালো কাপড়ে।
তার বোন জোবাইদা, বোনের জামাই কামাল ও তাদের সন্তান ছায়ানীর ভবনে বোমা হামলায় নিহত হয়েছে তা তখনও জানতে পারেননি তারা। 6 মাস পর জানানো হয় তাদের মৃত্যু হওয়ার কথা। লাশ নিতে ছুটে যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, কিন্তু জানানো হয় বেওয়ারিশ হিসেবে দাফন করে ফেলা হয়েছে। জহুরুলের স্ত্রী আরজিনা হক জানান, তার ননদ ও ননদের পরিবার একসঙ্গে চট্টগ্রামে গেলেও সেখানে তাদের সঙ্গে দেখা হয়নি কখনো। সীতাকুণ্ডের একটি বাড়িতে ভাড়ায় থাকতেন তারা, কিন্তু সেটি সাধন কুটির কিনা তা জানা নেই তাদের। একদিন সাদা পোশাকের পুলিশ তাকে ও তার স্বামীকে গ্রেফতার করে। পুলিশ সদস্যরা তাকে বলে, তোমাদের সহযোগীদের একটি বাড়িতে হত্যা করা হয়েছে, কিন্তু পুলিশের কথা তিনি বুঝে উঠতে পারেননি তখনও। টানা 3 মাস তাদের আটকে রাখে পুলিশ। পরে জানতে পারেন তাদের থানায় আটকে রেখেই আদালতে শুধু কাগজ পাঠিয়ে 4 দফায় 59 দিন রিমান্ড মঞ্জুর করিয়ে নেয় পুলিশ। রিমান্ডে থাকাকালে প্রতি রাতে তাদের উপর চালানো হতো অমানসিক নির্যাতন। রাতে আদালতে কি বলতে হবে তার স্ক্রিপ্ট মুখস্থ করানো হতো তাদের। একটু ভুল করলেই পেটাতো পুলিশ। পুলিশি নির্যাতনে তার 2 মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। 2 মাসের বেশি সময়ে বহুবার তার পেঁচানো কাপড়ের বেল্ট পরিয়ে বাচ্চা কোলে নিয়ে পুলিশের কথা মতো অভিনয় করতে হয়েছে তাকে। এসব আবার পুলিশ সদস্যরা ক্যামেরা ও মোবাইলে ভিডিও করত নিয়মিত। 59 দিন রিমান্ডের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাদের। সেখান থেকেই জানতে পারেন সিলেটের আতিয়া মহল ও বাইশারীতে বৌদ্ধ ভান্তে সহ অন্তত 8টি মামলা দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে। কারাগার থেকেই কখনো ঢাকায় কখনো সিলেটে নিয়ে যাওয়া হতো তাদের। বয়স কম হওয়ায় তার সন্তানকে তার সঙ্গে রাখা হয়। 8 বছর পর গত জানুয়ারি মাসে তিনি মুক্তি পেলেও তার স্বামী এখনো কারাগারে। সব মামলায় জামিন হলেও এখনো তাকে ছাড়া হয়নি অজ্ঞাত কারণে। 5 জন হওয়ার মতো এত বড় বিস্ফোরণের ঘটনায় মামলায় উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থল থেকে 10টি তাজা গ্রেনেড, 3টি সুইসাইডাল বেল্ট উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে, কিন্তু মামলার মূল অভিযোগপত্রে এসবের কিছুই উল্লেখ নেই। 2017 সালে 24 মার্চ সিলেটের আলোচিত আতিয়া মহলে এমন একটি জঙ্গি নাটক সাজায় প্রশাসন। ওই মামলায়ও আসামি করা হয় জহুরুল হক, তার স্ত্রী রাজিয়া সুলতানা আরজিনা ও হাসান বশরি নামের আরেক যুবককে। এই হাসান বশরির বাড়িও নাইখাংছড়ির বাইশারীতে। আতিয়া মহলের মামলায় পুলিশ উল্লেখ করে, বাসে করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় কুমিল্লা থেকে আটক হন হাসান বশরি। তিনিও নিষিদ্ধ জঙ্গি সংগঠন 90 জেএমবি সদস্য। তার কাছ থেকে তথ্য পেয়ে সীতাকুণ্ডের সাধন কুটিরে অভিযান চালিয়ে জহুরুল আর আরজিনাকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক ওই দিনই সীতাকুণ্ডে ছায়ানীর ভবনে অভিযান চালানো হয়। পরে ওই মামলায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে জহুরুল আর আরজিনার কাছেই আতিয়া মহলের তথ্য পায় পুলিশ। অথচ ছায়ানী সংক্রান্ত মামলায় উল্লেখ করা হয়, সাধন কুটিরের মালিক সুভাষ দাস পুলিশকে তার ভাড়াটিয়ার সন্দেহজনক আচরণ ও ঘরের মধ্যে ইলেকট্রনিক্স ডিভাইস আর বিভিন্ন ধরনের সার্কিট নিয়ে কাজ করার তথ্য দেয়। বাড়ির মালিকের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হাসান বশরির বক্তব্য, সাধন কুটির, ছায়ানীর, আতিয়া মহল সহ 9টি জঙ্গি হামলায় জহুরুল হক ও আরজিনা বেগমের সঙ্গে অভিযুক্ত করা হয় হাসান বশরিকেও। যদিও আতিয়া মহল সহ 4টি মামলায় তাদের ফ্যাসিস্ট আমলেই বেকসুর খালাস দিয়েছে আদালত। তিনি জানান, 8 বছর জেল খেটে বর্তমানে জামিনে বেরিয়েছেন তিনি। সন্দেহের অজুহাতে পুলিশ তাকে গাড়িতে তুলে কুমিল্লা থানায় নিয়ে যায়। সেখানেই একটি মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয় তাকে। 5 আগস্টের পর জামিনে মুক্তি পেলেও এখনো 5টি মিথ্যা মামলার ঘানি টানতে হচ্ছে তাকে। 2018 সালে বিপিএম পদকে ভূষিত হন তখনকার এসপি নূরে আলম মিনা। সে সময় পদক পাওয়ার কারণ হিসেবে দেখানো হয় অপারেশন অ্যাসল্ট 16কে। জঙ্গি বিরোধী অভিযানের নামে 5 জনকে করে তৎকালীন আওয়ামী লীগ সরকারের জঙ্গি ন্যারেটিভকে প্রতিষ্ঠিত করার পুরস্কার হিসেবে ওই পদক দেয়া হয় এসপি মিনাকে। পুলিশের বক্তব্য, তৎকালীন পুলিশ সুপার নূরে আলম মিনা অল্প দিনের ব্যবধানে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিও হন। 5 আগস্টের পর তাকে সাদ্দা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়। তার বক্তব্য জানার জন্য ফোন করা হলেও রিসিভ করেননি তিনি। ওই সময় সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান ও মামলার বাদী ওসি মোজাম্মেল হোসেনকে একাধিকবার ফোন করলেও ফোন ধরেননি তারা। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহবুবুল মিল্কি জানান, অনেক দিন আগের ঘটনা হওয়ায় পুরোটা তার মনে নেই, তবে ওই ঘটনা সাজানো নয়। যতটুকু মনে পড়ে, একটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন এলাকায় জঙ্গি কার্যক্রম চালাচ্ছিল। তাদেরই একটি অংশকে গ্রেফতার করা হয় ও গ্রেফতারের সময় আত্মঘাতী হতাহতের ঘটনা ঘটে। আদালত থেকে সিলেটের আতিয়া মহল সহ বেশ কয়েকটি মামলায় অভিযুক্তরা খালাস পেয়ে যাওয়া প্রসঙ্গে তিনি জানান, আদালত যা ভালো মনে করেছে তাই করেছে, এ ব্যাপারে তার কোনো মন্তব্য নেই। একাধিক মামলার অসঙ্গতি ও স্থানীয়দের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অনেক দিন আগের ঘটনা হওয়ায় এসবের কিছুই মনে নেই তার।
অন্তর্বর্তী সরকারের গুম সংক্রান্ত কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটন জানান, পতিত সরকারের আমলের একটি নির্দিষ্ট সময় নিয়ে দেশের বিভিন্ন এলাকায় জঙ্গি দমনের নামে নাটক করা হয়েছে। সবগুলো নাটক পর্যালোচনা করলে দেখা যায় ঘটনাগুলো সব একই প্যাটার্নে সংগঠিত হয়েছে। আবার প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কিংবা র্যাব সদস্যদের পদোন্নতি ও নানা পদকে ভূষিতও করা হয়। এতে রাষ্ট্রীয় মদদে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। প্রতিটি ঘটনায় দরিদ্র ও পরিবার থেকে আলাদা এমন মানুষদের টার্গেট করে হত্যা করা হয়েছে বিনা বিচারে। এর চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর হতে পারে না। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।